আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি ফৌজিয়া রওশন। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বাড়ল রেল ভাড়া, শিবচর ভাঙা সহ 5 জেলাবাসীর জন্য নতুন কমিউটার ট্রেন চালু। দ্রুত উদ্বোধন হবে ঢাকা যশোর রেল লাইন, জানালেন রেলমন্ত্রী। তীব্র তাপপ্রবাহের ছুটি শেষে খুলেছে স্কুল মাদ্রাসা, 25 জেলায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। 24 ঘন্টায় দেশের 6 বিভাগে বৃষ্টির পূর্বাভাস। অপসাংবাদিকতা চর্চা মূল সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করছে বললেন তথ্য প্রতিমন্ত্রী। পরিবেশ বিষয়ক সাংবাদিকতায় হয়রানির শিকার হলে সহায়তা দেওয়ার আশ্বাস। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ, বলছে বিএনপি। উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত, জানালেন ইসি রাশেদা সুলতানা। এবং প্রায় 6 মাস পর পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য $550 নির্ধারণ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম সংবাদ। এছাড়াও থাকছে মাই টিভির সাপ্তাহিক আয়োজন মাই টেক। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। আজ থেকে বাড়ল রেলের ভাড়া। রুট ভেদে 7 থেকে 9% ভাড়া বৃদ্ধি পেয়েছে। একই সাথে বাড়ছে কন্টেইনার পরিবহন ভাড়াও। বাংলাদেশ রেলওয়ে এতদিন বেশি দূরত্বের টিকিট ছাড় দিয়ে বিক্রি করত, তবে এখন থেকে এই রেয়াতির সুবিধা উঠে যাচ্ছে। নতুন দামে টিকিট কেটে অসন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা। প্রতিনিধি শাহজালাল জুয়েলকে সাথে নিয়ে আবু সাইদ উপর রিপোর্ট। দূরত্ব ও সেকশন ভিত্তিক রেয়াত প্রত্যাহার করায় আজ থেকে ট্রেনের ভাড়া বেড়েছে। মর্যাদ সুবিধা প্রত্যাহারের আগে 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটার ভ্রমণে 25% এবং 400 কিলোমিটারের বেশি দূরত্বের জন্য 30% ছাড় পেতেন রেলের যাত্রীরা। সেই বিধান উঠে যাওয়ায় বর্তমানে গন্তব্যভেদে 20 টাকা থেকে 150 টাকা পর্যন্ত শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে। আর এসি চেয়ারের দাম সর্বোচ্চ 300 এবং কেবিনের ভাড়া বেড়েছে 400 টাকা পর্যন্ত। আগে আমাদের ভাড়া ছিল 415 টাকা, এখন ওটা হচ্ছে 505 টাকা। তো হচ্ছে এটা অনেক বেশি। ভাড়া আগে ছিল 360 টাকা, আর আজকে যে টিকিট সেটা 430 টাকা। এত ডিফারেন্টে ভাড়াটা আমাদের জন্য আসলে কষ্টকর। আমাদের আগের ভাড়াটাই এখন রেয়াত প্রত্যাহার করে পূর্বের ভাড়ায় ফেরত দিয়েছে। নতুন তালিকা অনুযায়ী ঢাকা চট্টগ্রাম রুটে তুরুনা এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার শ্রেণীর ভাড়া 335 টাকা থেকে বেড়ে 405 টাকা ও এসি চেয়ার শ্রেণীর আসনের ভাড়া 656 টাকা থেকে বেড়ে 777 টাকা দাঁড়িয়েছে। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার শ্রেণীর ভাড়া 150 ও 288 টাকা থেকে বেড়ে যথাক্রমে 160 ও 305 টাকা দাঁড়িয়েছে। ঢাকা রাজশাহী রুটে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার শ্রেণীর ভাড়া 340 ও 656 টাকা থেকে বেড়ে যথাক্রমে 405 ও 771 টাকা দাঁড়িয়েছে। ঢাকা নোয়াখালী রুটে উপকূল এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ারের শ্রেণীর ভাড়া 275 ও 524 টাকা থেকে বেড়ে যথাক্রমে 310 ও 593 টাকা দাঁড়িয়েছে। ঢাকা সিলেট রোডে পারাবত এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার শ্রেণীর ভাড়া 320 ও 610 টাকা বেড়ে যথাক্রমে 375 ও 719 টাকা দাঁড়িয়েছে। ঢাকা খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার শ্রেণীর ভাড়া 500 ও 955 টাকা থেকে বেড়ে যথাক্রমে 625 টাকা ও 1196 টাকা দাঁড়িয়েছে। ঢাকা লালমনিরহাট রুটে লালমনি এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর ভাড়া 505 ও 966 টাকা থেকে বেড়ে যথাক্রমে 635 ও 1214 টাকা দাঁড়িয়েছে। ঢাকা রংপুর রুটে রংপুর এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার শ্রেণীর ভাড়া 505 ও 966 টাকা থেকে বেড়ে যথাক্রমে 635 ও 1214 টাকা দাঁড়িয়েছে। ঢাকা কুড়িগ্রাম রুটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার শ্রেণীর ভাড়া 510 ও 972 টাকা থেকে বেড়ে যথাক্রমে 645 ও 1237 টাকা দাঁড়িয়েছে। ঢাকা চিলাটি রোডে চিলাটি এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার শ্রেণীর ভাড়া 495 ও 449 টাকা থেকে বেড়ে যথাক্রমে 620 ও 1185 টাকা দাঁড়িয়েছে। ঢাকা বেনাপোল রোডে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর ভাড়া 480 টাকা ও 920 টাকা থেকে বেড়ে যথাক্রমে 600 ও 1150 টাকা দাঁড়িয়েছে। আর এছাড়াও শোভন চেয়ার ও এসি চেয়ার বাদে সব আন্তনগর ট্রেনে 100 কিলোমিটারের বেশি দূরত্বে এসি সিট ও বাদ এবং প্রথম শ্রেণীর সিট ও বাদ আসনের ভাড়াও আনুপাতিক হারে বেড়েছে। আবু সৈয়দ, মাই টিভি, ঢাকা।
পদ্মাপাড়ের শিবচর ভাঙা সহ 5 জেলার মানুষের জন্য নতুন যুক্ত কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। ট্রেনটি 12টায় শিবচর স্টেশন থেকে ঢাকার কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রতিদিন সকাল 7:15 ভাঙা স্টেশন থেকে ছেড়ে শিবচর, পদ্মা সেতু ও মাওয়া স্টেশন হয়ে 9টায় ঢাকায় পৌঁছাবে ট্রেনটি। এর আগে রাজবাড়ী থেকে ছেড়ে আসবে ভোর 5টায়। সন্ধ্যা 6টায় ট্রেনটি কমলাপুর থেকে আবারও একই রুটে ফিরবে। রেলমন্ত্রী জানান, আগামী 2 মাসের মধ্যে ঢাকা যশোরে নবনির্মিত রেললাইন উদ্বোধন করা হবে। আমরা নতুন ট্রেন লাইন চালু করতে আগামী 2 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও উদ্বোধন করবেন বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঢাকাকে আরেকটু জনসংখ্যা কমানোর জন্য ঢাকার পার্শ্ববর্তী এরিয়াগুলিতে মানুষ যেন বসবাস করতে পারে সেইটাকে চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন করতে। তীব্র তাপপ্রবাহের ছুটি শেষে আজ খুলছে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে গরমের কারণে কিছু জেলা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান তাপদাহের কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলার, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজও বন্ধ থাকবে। এসব জেলার বাইরে সব জেলা শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। এছাড়াও দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে আগামীকাল থেকে। আগামী 24 ঘন্টায় দেশের 6 বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, রোববার থেকে দেশের প্রত্যেকটি বিভাগে বৃষ্টি হতে পারে, যা আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। তখন এই যে উত্তপ্ত পরিস্থিতি, তা 2 থেকে 4 ডিগ্রি, কোথাও কোথাও 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গিয়ে বাংলাদেশেই একটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করতে পারবে। অপসাংবাদিকতা চর্চা মূল সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে চায়, তাই গণমাধ্যম কর্মী আইন নিয়েও নতুন করে কাজ চলছে। এছাড়া পরিবেশ বিষয়ক সাংবাদিকতায় হয়রানির শিকার হলে সহায়তা দেওয়ার কথা জানান তথ্য প্রতিমন্ত্রী। আমেনা হিরার রিপোর্ট। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2024 উপলক্ষে গ্রহের জন্য গণমাধ্যম, পরিবেশগত সংকট মোকাবিলায় সাংবাদিকতা শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সারা দেশের গণমাধ্যমের মধ্যে শৃঙ্খলা নেই জানিয়ে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের গণমাধ্যমের মধ্যে শৃঙ্খলা আনলে নিবন্ধনহীন গণমাধ্যমের দৌরাত্ম্য কমবে। সকল সংগঠনের পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে, যেগুলো রেজিস্ট্রেশন নাই সেগুলোকে বন্ধ করে দেন। তারা বলছেন এখানে একটা শৃঙ্খলা আনা দরকার, আমরা কিন্তু বলছি না। প্রতিটি সাংবাদিক ফোরাম, যে সংগঠন যারা আছেন, তারা বলছেন ন্যূনতম একটা কোয়ালিফিকেশন থাকা দরকার। সব প্রফেশনে আছে, এখানে থাকবে না কেন? সাংবাদিকদের তিনি আরো বলেন, বর্তমানে অপসাংবাদিকতার চর্চা মূল সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করছে। মফস্বলে আবার অপসাংবাদিকতার চর্চা অনেক হয়, যেখানে পেশাদারিত্বের অভাব দেখা যায়, এবং এই অপসাংবাদিকতার চর্চা আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে পেশাদার সাংবাদিকদের। তারা নিজেরাই এই কথা বলছে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে জলবায়ু রাজনীতির প্রেক্ষিত ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায়ও অংশ নেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ নিয়ে সাংবাদিকতার চর্চা করতে গেলে তাদের পূর্ণ সমর্থন ও সুরক্ষা নিশ্চিত করা হবে। কোনো সাংবাদিক, কোনো রিপোর্টার কোনো ধরনের সমস্যায় পড়েন, স্থানীয় কোনো দ্য সো কল্ড প্রভাবশালীর দ্বারা যারা পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে আমরা সেই সাংবাদিকদের, রিপোর্টারদের পূর্ণাঙ্গ সমর্থন, সহযোগিতা এবং সুরক্ষা নিশ্চিত করব। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সরকারের পাতানো ফাঁদ বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস। ক্ষমতাসীনদেরকে স্বৈরশাসক অভিযোগ করে তিনি বলেন, জনরোষের মুখে আওয়ামী লীগের পতন ঘটবে। সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। এই অবস্থা পরিবর্তনে বিএনপি কাজ করছে বলে জানান দলটির স্থায়ী কমিটির অপর সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজধানীতে আলাদা কর্মসূচিতে তারা এসব কথা বলেন। মাহবুব সৈকতের রিপোর্ট।
কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপি নেতারা। ক্ষমতা থেকে চলে যাক আপনার সরকার, এইটা কিন্তু জনগণ চায়। কারণ আপনি জনগণের সকল অধিকার সবগুলো আপনি হরণ করে ক্ষমতায় বসে আছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনও দেশের মানুষ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 7ই জানুয়ারি কি ভোট দিতে গিয়েছিল লোকজন? এবারও যাবে না। প্রতীকবিহীন উপজেলা নির্বাচন হাত ফেলেছিলেন, বিএনপিকেও নির্বাচনে নেবেন, কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, সেই নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে নাই। একদিন না একদিন এই স্বৈর শাসকের পতন ঘটবেই জনরোষের মুখে। এদিকে ওলামা দলের নবনির্বাচিত কমিটির নেতাদের নিয়ে শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানোর শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান অভিযোগ করেন, দুঃশাসনের কারণে দেশের মানুষ এখন অতিষ্ঠ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত। সরকারের দায়িত্বে নিয়োজিত প্রভাবশালীরা নির্বাচনে প্রভাব খাটালে কমিশন তাদের বিরুদ্ধে বিধিবিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 4 জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ক্ষতি কিন্তু ওই সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তির হবে না, ক্ষতি কিন্তু আপনার হবে। কারণ আপনি তার সুবিধা নেবেন আর আপনি তার আইনানুগ ব্যবস্থাপনার দায় নেবেন না, তা কিন্তু হবে না। আমরা এরকম টের পেলে আমরা একদম সোজা ক্যান্ডিডেট হচ্ছে বাতিল করে দেব। প্রায় 6 মাস পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি রাখার পর অবশেষে তা তুলে নিল ভারত। শনিবার দেশটির বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রক বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। গত বছর ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় কেন্দ্রীয় সরকার। প্রথম পর্যায়ে নিষেধাজ্ঞার মেয়াদ 2024 সালের 31 মার্চ পর্যন্ত হলেও পরে তা বাড়ানো হয়। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত সরকার। শনিবার এক প্রজ্ঞাপনে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কথা জানায়। মহারাষ্ট্রের লোকসভা নির্বাচনকে সামনে রেখে সেখানকার ব্যবসায়ীদের স্বস্তি দিতেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার দেশটির বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রক বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিজিএফটি এক প্রজ্ঞাপনে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানায়। এছাড়া প্রজ্ঞাপনে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য $550 নির্ধারণ করে দিয়েছে সংস্থাটি। 2023 সালের ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেয় ভারত। 31 মার্চ এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই তা অনির্দিষ্টকালের জন্য করা হয়। এবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল প্রতিবেশী দেশটি। তবে নিষেধাজ্ঞা চলাকালেও ভারত সরকার সীমিত আকারে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আমিরাতে পেঁয়াজ রপ্তানি করেছে। ভারতের বিশেষ করে মহারাষ্ট্রের পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীরা অনেক আগে থেকেই পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে, কারণ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পরই তারা ক্ষতিগ্রস্ত হয়। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। এনআইডি, টিন সার্টিফিকেট ও ফ্ল্যাটের কাগজ জাল করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে মর্টগেজের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। চক্রটির 11 জনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, এই চক্রে ব্যাংক কর্মকর্তা, ভূমি অফিসের কর্মকর্তা সহ জাতীয় পরিচয়পত্র পরিদপ্তরের কয়েকজন জড়িত। নুসরাত শারমিনের রিপোর্ট। 2.5 কোটি মানুষের ঢাকায় স্বাচ্ছন্দ্যে থাকতে অনেকেই কিনছেন ফ্ল্যাট। পুরো টাকা না থাকলেও আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে হলেও করছেন স্বপ্ন পূরণ, যার সুযোগ নিয়ে অসাধু একটি চক্র হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। গেল সপ্তাহে এই চক্রের 4 জনকে গ্রেফতার করেছেন সিআইডি, যাদের তথ্য মতে শুক্রবার গ্রেফতার করা হয় আরও 7 জনকে। সংস্থাটি বলছে, চক্রটি জালিয়াতির মাধ্যমে একটি ফ্ল্যাট দেখিয়ে 6টি ব্যাংক থেকে একাধিকবার লোন নিয়েছে। এক ব্যক্তি একই ফ্ল্যাট ডুপ্লিকেট দলিল তৈরি করে 6টি আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছে 8 কোটি টাকা এক ব্যক্তি।
তারা কিভাবে একাধিক এনআইডি তৈরি করত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সিআইডি প্রধান। এছাড়াও এর সাথে আরও কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে বলেও জানান সংস্থাটি। বায়োমেট্রিক তো একজনের এগেনস্টে একটা হয়, তো ওরা অ্যাডভান্স কিছু যারা এই কাজগুলির সাথে জড়িত, এটা ওদের একটা পলিসি আছে, এটা আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না। আমি কিছু তথ্যপত্র নিয়ে আরও কিছু লোক এনে জিজ্ঞাসাবাদ করে তারপর ওদের যে মোডাস অপারেন্ডি, অপরাধ করার যে প্রবণতা, যে ধরন, এই ধরনটা আমি আপনাদের জানাবো। রাঘব বল যারা এর পিছনে যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে। রাজধানীতে এমন চক্র আরও রয়েছে এবং তাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে সকলকে সচেতন থাকার আহ্বানও জানান সিআইডি প্রধান। তাদের ইন্টিগ্রেশন করে অনেক। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। বাজারে প্রচলিত এসএমসি ওর স্যালাইনের মতো দেখতে হুবহু নকল স্যালাইন তৈরি করে বিক্রি করে আসছিল একটি অসাধু চক্র। চক্রের 3 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2800 প্যাকেট নকল স্যালাইন ও স্যালাইন তৈরির সরঞ্জাম। ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ এসব তথ্য জানান। জনদরদি যারা, তারা সবাই রাস্তাঘাটে বিভিন্ন জায়গাগুলিতে যে এই প্রচণ্ড রৌদ্রের কারণে যে রিক্সাওয়ালা থেকে শুরু করে খেটে খাওয়া মানুষদের যখন স্যালাইন দেওয়া শুরু করলো, তখন দেখা গেল এই স্যালাইনও নকল করা হলো। অর্থাৎ এটা হলো ওর স্যালাইনটা হলো আসল, এখানে লেখা আছে ওর স্যালাইন এন, ওর স্যালাইন এন, এটা হলো এসএমসি, কোনো কালো দাগ নেই। কিন্তু তারা এর আদলেই তারা আরেকটা নকল বানালো, সেখানে কালো দাগ, আর এসএমসি জায়গায় এসএনসি। বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে বাস চালক ও হেলপারের মারধরকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তারা সড়কে বাস রেখে অবরোধ করে। বাস চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শ্রমিকরা জানান, মাদারীপুরে একটি বাস টার্মিনালে প্রবেশের সময় এক মোটরসাইকেল চালক ও তার সঙ্গে থাকা লোকজন বাস চালককে মারধর করেন। তাকে বাঁচাতে এক শ্রমিক এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ করে এবং হামলাকারীদের আটক করে তাদের মারধরের চেষ্টা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাস্তা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে, 1 মিনিটের জন্য রাস্তা বন্ধ ছিল। পরবর্তীতে আমরা কথা বলে রাস্তা এই মুহূর্তে খোলা হয়েছে, রাস্তা যান চলাচল স্বাভাবিক আছে। সম্প্রতি বরগুনার পাথরঘাটায় সংবাদ প্রকাশের কারণে আলাদা ঘটনার 7 সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে একাধিক মামলা এবং পিরোজপুরের মঠবাড়ি উপজেলায় একটি বেসরকারি টেলিভিশনের প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার ইউনিটি, রিপোর্টার্স এগেইনস্ট কর্পোরেট করাপশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা সংহতি প্রকাশ করেন। এ সময় বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। পিরোজপুরের মঠবাড়িয়াতে সেই হামলার বিচার আমরা চাই। পাথরঘাটায় যে 6 জন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করা হয়েছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। সরকারি দলের কোনো না কোনো নেতার ইঙ্গিত ছাড়া এই ঘটনা ঘটে নাই। সাংবাদিকরা যুগে যুগে কালে কালে নির্যাতিত হয়েছে, তারা কিন্তু সাংবাদিকতা ছেড়ে যাননি। বাংলাদেশের আনাচে কানাচে যত সাংবাদিক হামলা এবং মামলার শিকার হয়েছে তাদের পক্ষে আমাদের অবস্থান। আমাদের লেখনীর মাধ্যমেই আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে চাই এবং একই সাথে রাজপথে। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বাড়ল রেল ভাড়া, শিবচর ভাঙা সহ 5 জেলাবাসীর জন্য নতুন কমিউটার ট্রেন চালু। দ্রুত উদ্বোধন হবে ঢাকা যশোর রেল লাইন, জানালেন রেলমন্ত্রী। তীব্র তাপপ্রবাহের ছুটি শেষে খুলেছে স্কুল মাদ্রাসা, 25 জেলায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। 24 ঘন্টায় দেশের 6 বিভাগে বৃষ্টির পূর্বাভাস। অপসাংবাদিকতা চর্চা মূল সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করছে বললেন তথ্য প্রতিমন্ত্রী। পরিবেশ বিষয়ক সাংবাদিকতায় হয়রানির শিকার হলে সহায়তা দেওয়ার আশ্বাস। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ, বলছে বিএনপি। উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত, জানালেন ইসি রাশেদা সুলতানা। এবং প্রায় 6 মাস পর পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য $550 নির্ধারণ।
দর্শক, এই ছিল এখনকার সংবাদে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।